সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই করোনা মহাদুর্যোগে তোমরা ঘরে সুস্থ আছো, এটাই আমি সবসময় প্রত্যাশা করি। আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। করোনা দুর্যোগে এই বৈশ্বিক মহামারী কালে পুরো শিক্ষা ব্যবস্থা যে অচল অবস্থা, স্থবির অবস্থা বিরাজ করছে, সেই স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনলাইন শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে। সেই অনলাইন শিক্ষা কার্যক্রমকে আরও যুগোপযোগী এবং কার্যকর করার লক্ষ্যে কুতুবপুর রওশনাল উচ্চ বিদ্যালয় কর্তৃক চালু অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল হোসাইন, সহকারী শিক্ষক, সমাজবিজ্ঞান, কুতুবপুর রওশনাল উচ্চ বিদ্যালয়। আজকে আমি দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা বইয়ের অষ্টম অধ্যায়ের বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব, এই চ্যাপ্টারটি তোমাদের সাথে আমি আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং তোমাদের প্রয়োজন মাফিক ইম্পর্ট্যান্ট যে কথাগুলো আছে সেগুলো তোমরা নোট করবে এবং বাসায় বই বের করে তোমরা সেগুলো পড়বে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই বাংলা সেই সূচনা আদিকাল থেকেই প্রাচীন বাংলার জনপদ তখন থেকে এটা ছিল একটা সমৃদ্ধ জনপদ। এই বাংলা ছিল ধন সম্পদে পরিপূর্ণ, আর মাঠ ভরা ফসল ছিল, গোয়াল ভরা গরু ছিল এবং গোলা ভরা ধান ছিল, এবং তাঁত শিল্প ছিল। এই জনপদটি ছিল খুব সমৃদ্ধ। বিশেষ করে মসলিন কাপড় সেটা ওই সময়ে সারা বিশ্বে তথা ইউরোপের অনেক উন্নত কাপড়গুলোর চেয়ে ছিল বিখ্যাত। আর তাছাড়া এই ভারতীয় উপমহাদেশে যে মশলা ছিল এবং অন্যান্য বাণিজ্যিক যে পণ্যগুলো ছিল, সেগুলোর লোভেই মূলত বারবার বিদেশি বণিক শ্রেণী, বিদেশি শাসক শ্রেণী এদেশে তারা এসেছে ব্যবসা করার উদ্দেশ্যে, বাণিজ্য করার উদ্দেশ্যে। কিন্তু ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে আসলেও এক পর্যায়ে তারা এদেশের ক্ষমতা, এদেশে তাদের সাম্রাজ্যবাদ বিস্তারের দিকে তারা ঝুঁকে পড়ে। সেই লক্ষ্যেই যুগে যুগে বিদেশি শক্তিগুলো এখানে এসেছে এবং ইউরোপীয় শক্তিগুলো, ইউরোপীয় ব্যবসায়িক শ্রেণী, বণিক শ্রেণী এই বাংলাতে তারা এসেছে। বাংলাতে এসে তারা ব্যবসার এক পর্যায়ে তাদের ক্ষমতা বিস্তারের দিকে তারা ঝুঁকে পড়েছে। তো আমি তোমাদের সাথে প্রথমে যে জিনিসটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে, এখানে ইউরোপীয় বণিক শ্রেণী বলতে তোমাদের জানতে হবে তারা কে, কোন কোন দেশ থেকে তারা এসেছে। তো আমি ইউরোপীয় বণিক শ্রেণী তথা ইংরেজ শাসনের সূচনা পর্বেই যে অন্যান্য বণিক শ্রেণী বা অন্যান্য দেশের যে বণিক দল, তারা বিভিন্ন কোম্পানির নাম গঠন করে, বিভিন্ন কোম্পানি গঠন করে এই বাংলা ভূখণ্ডে এসেছে। সেই সমস্ত বণিক শ্রেণীর সম্পর্কে তোমাদের আমি পরিচয় করে দিব। শুরুতে আছে পর্তুগিজ। এই পর্তুগিজ বণিক শ্রেণী, এরা এসেছে পর্তুগাল থেকে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালের 7 মে ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হন। আর তার আগমনের মধ্যে দিয়ে এই ভারতবর্ষের সাথে ইউরোপের ব্যবসায়িক একটা গতি লাভ করে। তারা খুব দ্রুতই কালিকট, বোম্বাই, সলছেটি, বেসিন, কোচিন, গোয়া সহ বিভিন্ন অঞ্চলে তাদের বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। তারপরে 1538 সালে চট্টগ্রাম এবং সাতগাঁয়েও তারা বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। বিভিন্ন অপকর্ম এবং দস্যুতার কারণে একসময় তাদেরকে বাংলা ছেড়ে চলে যেতে হয়। বাংলার সুবেদার শায়েস্তা খান তাদেরকে এই চট্টগ্রাম এবং সন্দ্বীপ থেকে তাদেরকে বিতাড়িত করে। তারপরে পর্যায়ক্রমে আসে যাদের নাম, তারা হচ্ছে ওলন্দাজ বা ডাচ। এরা হচ্ছে হল্যান্ডের নাগরিক। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এই ওলন্দাজরা এই দেশে ব্যবসা করার জন্য আসে। তারা চুঁচুড়া এবং বাঁকুড়ায় তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে। তাছাড়া কাশিম বাজার এবং বরাকনগরেও তাদের কুঠি নির্মাণ করে। 1759 সালে সংঘটিত বিদারর যুদ্ধে ইংরেজদের সাথে তার যে যুদ্ধ হয় সেটা হচ্ছে বিদারর যুদ্ধ 1759। সেই যুদ্ধে তারা পরপর খণ্ডযুদ্ধ হয়, পরপর 3বার যুদ্ধ হয়। সেই যুদ্ধে ইংরেজদের কাছে তারা পরাজিত হয় এবং
1805 সালে তারা ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হয়। তারপর আসছে ডেনমার্ক। এরা হচ্ছে ডেনমার্কের অধিবাসী। এরা যে কোম্পানি গঠন করে সেটা হচ্ছে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরা বাংলার শ্রীরামপুরে কুঠি নির্মাণ করে এবং তারা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করে। কিন্তু একটা পর্যায়ে ইংরেজদের সাথে ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকতে না পেরে তারা ইংরেজদের কাছে বাণিজ্য কুঠি সব বিক্রি করে দিয়ে এই দেশ থেকে বিতাড়িত হয়। তারপরে আসছে ইংরেজরা। আমাদের যে আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে ইংরেজদের নিয়েই। সেজন্য তোমাদের এই বিষয়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভাবে নিতে হবে যে ইংরেজরা কোন ভাবে আসলো, তাদের কোম্পানির নাম কি, তারা এদেশে আসার পরে তাদের শাসন ক্ষমতা কিভাবে বিস্তার লাভ করলো, তাদের শাসন ক্ষমতাকে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দিল, অন্যান্য কোম্পানির সাথে তারা কিভাবে প্রতিযোগিতা করে শীর্ষে উঠে গেল, এদেশের স্থানীয় শাসকদের কিভাবে পরাজিত করলো এবং তারা চূড়ান্তভাবে ভারতবর্ষের ক্ষমতা তারা কিভাবে তাদের হাতে নিল, এগুলো তোমাদের খুব বিস্তারিতভাবে জানতে হবে। তোমরা বই পড়বে এবং সেগুলো তোমরা বারবার চর্চা করবে। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ইংরেজদের আগমন নিয়ে কথা বলছি। ইউরোপীয় বণিকরা যখন এই যে পর্তুগিজ, হল্যান্ড বা ডাচ যারাই আছে এরা যখন ব্যবসা বাণিজ্য করে ইউরোপে যেত, তারা সেখানে গিয়ে তারা গল্প করতো এবং তাদের সফলতার কথা ছড়িয়ে পড়ে ইউরোপে। এবং এই ইউরোপীয় বণিকদের সফলতার কথা শুনে ইংরেজ বণিকরাও এদেশে ব্যবসা করার জন্য আগ্রহী হয় এবং তারা গঠন করে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে সেই 1600 সালে গঠিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছর মেয়াদী একচেটিয়া ব্যবসা করার জন্য তারা একচেটিয়া ব্যবসা করার অনুমতি নিয়ে তারা এদেশে চলে আসে। তারা এসেই মোগল সম্রাটের দরবারে তাদের পরিচয় পেশ করে এবং এদেশে তারা ব্যবসা করার অনুমতি লাভ করে। তো সেক্ষেত্রে ইংরেজ যে সেনানায়ক বা ইংরেজ কোম্পানি যারা প্রতিনিধি ছিল, ক্যাপ্টেন হকিন্স, টমাস রো, এদের নাম উল্লেখযোগ্য। 1612 সালে তারা সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। তারপরে বাংলার সুবাদার শাহ সুজার অনুমতি নিয়ে তারা 1658 সালে হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করে। 1658 সালে শাহ সুজার অনুমতি নিয়ে তারা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করে। এর পরবর্তীতে কাশিম বাজার, ঢাকা, মালদহ ইত্যাদি স্থানেও তারা বাণিজ্য কুঠি স্থাপন করে এবং তাদের ব্যবসায়িক কার্যক্রম প্রসারিত করে। 1668 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস, এই জিনিসটা তোমাদের খুব কেয়ারফুলি লক্ষ্য রাখতে হবে। দেখো, ইউরোপে হচ্ছে বিবাহ আর সেটার যৌতুকটা চলে আসতেছে আমাদের এই ভারতবর্ষে। 1668 সাল ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস, 1668 সাল ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস বিয়ে করে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনকে। 1668 সালে দ্বিতীয় চার্লস ইংল্যান্ডের রাজা আর বিবাহ করে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনকে। আর সেই বিবাহের যৌতুক হিসেবে দ্বিতীয় চার্লস লাভ করে বোম্বাই শহর। এই বোম্বাই শহর লাভ করে দ্বিতীয় চার্লস। তারপরে তোমাদের আমি বলছি সেই বোম্বাই শহরটি দ্বিতীয় চার্লস অর্থভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বিক্রি করে দেয় 50,000 পাউন্ডের বিনিময়ে। আর পরবর্তী সময়ে এই বোম্বাই শহরটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির তাদের বাণিজ্যের একটা মূল ঘাঁটিতে পরিণত হয়। 1690 সাল জব চার্নক নামে 1690 সালে 1690 সালে জব চার্নক নামে একজন ইংরেজ কলকাতা 57টি এবং গোবিন্দপুর নামে 3টি গ্রাম দখল করে নেয়, 3টি গ্রাম কিনে নেয় মাত্র 1200 টাকা বিনিময়ে। আর পরবর্তী সময়ে এই 3টি গ্রামকে কেন্দ্র করেই বর্তমান যে কলকাতা নগরী, কলকাতা শহর, সেই কলকাতা শহর গড়ে ওঠে। এবং এই 3টি গ্রামকে কেন্দ্র করেই মূলত বাংলাতেও ইংরেজরা আধিপত্য বিস্তার করে। আর এই কলকাতা নগরীতেই একটা সময় ইংরেজরা তাদের
যে বিখ্যাত একটা দুর্গ নির্মাণ করে, সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। ফোর্ট উইলিয়াম দুর্গ। এই ফোর্ট উইলিয়াম দুর্গ মূলত ইংরেজ বণিক সম্প্রদায় তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই তারা গড়ে তোলে। তারপরে দিল্লির সম্রাট ফারুক শাহের কাছ থেকে একসময় ইংরেজ কোম্পানি তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বোম্বাই এবং মাদ্রাসে বিনা শুল্কে, অর্থাৎ কোনো প্রকার ট্যাক্স বা খাজনা ব্যতীত তারা ব্যবসা করার জন্য অনুমতি লাভ করে। আর এই যে বিনা শুল্কে যে ব্যবসা করার যে অনুমতি লাভ করে, এই অনুমতি পত্রকেই অনেক ঐতিহাসিক একে বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মহাসনদ বা ম্যাগনা কার্টার সাথে তুলনা করেছেন। এইভাবে একে একে বিভিন্ন ইউরোপীয় বণিক সম্প্রদায়কে ইংরেজরা পরাজিত করে, ব্যবসায়িকভাবে তাদেরকে পরাস্ত করে এবং স্থানীয় যারা শাসক ছিল তাদেরকে নানান কৌশলে ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে ইংরেজ কোম্পানি ধীরে ধীরে অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে নিজেদের মেলে ধরে। তারপরে আসছে তোমাদের ফরাসি। এই ফরাসিদের কথা তোমাদের জানতে হবে। ইংরেজরা ততদিনে এই বাংলা তথা ভারতে তাদের একেবারে শক্ত অবস্থায় চলে গেছে, সেটা ব্যবসায়িকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, নিরাপত্তাভাবে হোক বা সামরিকভাবে, যেভাবে হোক ইংরেজরা ওই সময়ে তাদের অনেক শক্ত অবস্থায় চলে গেছে। এই সময় আসে ফরাসিরা এসে ইংরেজের সাথে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। তারাও সর্বশেষ এসেছে ফরাসিরা। এরা আসে মূলত 1674 সালে তারা বাংলায় ব্যবসা বাণিজ্য করার জন্য আসে। আর একমাত্র এই ফরাসিরাই ইংরেজদের সাথে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু অন্যান্য ইউরোপীয় যে বণিক সম্প্রদায় ছিল তাদের মতো ফরাসিরাও এদেশের সাম্রাজ্য বিস্তারে বা অর্থাৎ সাম্রাজ্যবাদী মনোভাব কায়েম করার জন্য তাদেরও ইচ্ছা ছিল, যার কারণে স্বাভাবিকভাবেই ইংরেজদের সাথে তাদের দ্বন্দ্ব তৈরি হয়। কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে ইংরেজদের সাথে এই ফরাসিরা পেরে উঠতে ব্যর্থ হয়। ইংরেজদের উন্নত রণকৌশল, কূটকৌশল এবং ব্যবসায়িক সমৃদ্ধি, এই সমস্ত কারণে ফরাসিরা ইংরেজের সাথে পেরে উঠতে পারেনি। তাছাড়া আরেকটা কারণ হচ্ছে, তোমরা জানো 1757 সালে নবাব সিরাজদৌলের সাথে ইংরেজদের যে যুদ্ধ হয় পলাশী প্রান্তে, অর্থাৎ পলাশী যুদ্ধ, 1757 সালে পলাশী যুদ্ধ। সেই পলাশীর যুদ্ধে ফরাসিরা নবাবের পক্ষ অবলম্বন করে। আর নবাবের পক্ষ অবলম্বন করার কারণেই স্বাভাবিকভাবেই ইংরেজরা এই ফরাসিদের প্রতি ছিল বিরূপ। এবং একটা সময় দেখা যাচ্ছে, আমরা জানি বা তোমরাও জানো, যে সেই পলাশীর যুদ্ধে বাংলার শেষ নবাব অর্থাৎ সিরাজদৌল্লা পরাজিত হয়। আর বাংলা হারায় তার স্বাধীনতা, ইংরেজদের তাদের শাসন পর্ব শুরু হয় বাংলাতে। সেই সাথে ভাগ্য বিপর্যয় ঘটে ফরাসিদেরও। ফরাসিদের সমস্ত বাণিজ্য কুঠি ইংরেজদের দখলে চলে যায় এবং তারা ফরাসিরা এদেশ থেকে তাদের চলে যেতে বাধ্য হয়। এইভাবে একে একে বিভিন্ন ইউরোপীয় বণিক সম্প্রদায় এদেশে ব্যবসা করার জন্য আসছে এবং ইংরেজদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে তাদের রণকৌশল, তাদের ব্যবসায়িক সমৃদ্ধির কাছে তারা আত্মসমর্পণ করে একে একে তারা তাদের নিজেদের দেশে চলে গেছে। কিন্তু একমাত্র ইংরেজরাই তাদের মেধা, বুদ্ধি, তাদের রণকৌশল, ষড়যন্ত্র যাই বলি না কেন, তাদের ব্যবসায়িক শক্তি, বিভিন্ন সবকিছুর সমন্বয় ঘটিয়ে এদেশের স্থানীয় শাসকদের তারা ক্ষমতা থেকে সরিয়ে ধীরে ধীরে তাদের সেই বণিক সম্প্রদায় থেকে তারা একটা শাসক শ্রেণীতে পরিণত হয় এবং দীর্ঘ প্রায় 200 বছর এদেশে তারা শাসন করে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি মূলত তোমাদের সাথে এই ইউরোপিয়ান বিভিন্ন বণিক সম্প্রদায়দের আগমন এবং এদেশে ইংরেজদের শাসনের যে সূচনা পর্বটা, এটা আমি তোমাদের সাথে বলার চেষ্টা করছি। এবং পরবর্তী ধাপে আমার দ্বিতীয় ক্লাসে এই চ্যাপ্টার থেকে আমি আরও বিস্তারিত কথা বলবো। তো তোমরা এই পর্যন্ত যে আলোচনা পর্ব শুনলে, আমি মনে করি তোমরা যদি বাড়িতে বই বের করো এবং এগুলোর সাথে মিলিয়ে তোমরা পড়ে নাও, তাহলে তোমরা অনেক উপকৃত হবে।
তো আমি তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে যে কয়েকটি যে 2-3টি প্রশ্ন আমি রাখতে চাই, তোমরা সেগুলোর সমাধান করার চেষ্টা করবে। সেটা হচ্ছে, ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক? তিনি কখন এদেশে আসেন? সেই ভাস্কো দা গামা ভারতে এসে কোন বন্দরে তিনি অবতরণ করেন? আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। বাংলায় আগত ইউরোপীয় বণিক শ্রেণীর নাম লেখ এবং তাদের কোম্পানির নামগুলো তোমরা শ্রেণীবদ্ধ করো। ধন্যবাদ শিক্ষার্থী। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কথা হবে। ধন্যবাদ।